প্রশ্ন যেটাই থাকে যে কেন চায়নার বা চায়নাতে হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসাবে কিভাবে চুজ করবেন বা কেন চুজ করবেন। তো সেই ক্ষেত্রে আমার দিক থেকে আমি অলরেডি দুইটা পয়েন্ট শেয়ার করছি যে চায়না আসলে দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ওপেন। এক হলো যারা খুব ভালো স্টুডেন্ট, রেজাল্ট ভালো আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, তারা হচ্ছে স্কলারশিপ নিয়ে পড়বে। আর এক হচ্ছে যাদের রেজাল্টও খারাপ বা পয়েন্টও খারাপ, ইংলিশ প্রফিসিয়েন্সিও নাই, তারা চাইনিজ সরকারকে পেমেন্ট করে টাকা, টিউশন ফি, হোস্টেল ফি পে করে পড়বে। এই দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্টদেরই আসলে চায়নাতে পড়াশোনার জন্য সুযোগ চাইনিজরা খুলে রাখছে। তো তোমার দৃষ্টিকোণ থেকে কি মনে করো এগুলো আসলে কি? না না, আপনার কথা ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। শুধু যে ভালো আর খারাপ স্টুডেন্টরাই যে শুধু চায়নার জন্য আসবে তা না, ওভারঅল সবাই। এখন ডিপেন্ড করতেছে যে পড়তে আসবে তার উপরে। কারণ বাংলাদেশ থেকেও তো অনেকে পড়াশোনা করে অনেক ভালো কিছু করতেছে। এখন তা মেন তো অবশ্যই, তা বিষয়টা হইতেছে যে পড়াশোনা করতেছে তার উপরে আর কি বিষয়গুলা। ওইটাই ওইটাই কারণ আহ অনেক এখন জ্ঞানীগুণী লোক অনেক কথা তোমার বলে যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষার জায়গাটা বা কোনো দেশের থেকে তোমার নিজের স্বশিক্ষাত হওয়ার যে ইচ্ছা বা তুমি নিজের এই শিক্ষাটা কিভাবে নিতে চাইতেছো এইটার যে ইচ্ছাটা, এইটা তোমার ভিতরে সবসময় যদি কাজ করে তাহলে তুমি যে কোনো জায়গা থেকেই ভালো কিছু করতে পারবা। হুম হুম হুম, না আমি এক্স্যাক্টলি যেটা এটাই। বললাম, সরকারের চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ স্টাডি পলিসি যেটা, এইটার পরিপ্রেক্ষিতে বললাম। সাপোজ চায়নার তো প্রত্যেক ক্যাটাগরিতে স্কলারশিপ আছে, যেমন তোমার ডিপ্লোমা যারা করতে আসবে বাংলাদেশ থেকে এসএসসি পাস করার পরে, মেট্রিক পাস হুম হুম করার পরে বাংলাদেশেও যেমন পলিটেকনিকে ডিপ্লোমা ভর্তি হতে পারে, চায়নাতেও তোমার পলিটেকনিকে ডিপ্লোমা করার জন্য আসতে পারে। তো ওই ক্ষেত্রে যাদের এসএসসি তে তোমার গোল্ডেন এ প্লাস আছে বা জিপিএ 5 আছে, তারা কিন্তু ফুল ফ্রি স্কলারশিপে চায়নাতে পড়তে আসতে পারবে, তাদের কোনো হুম হুম। পেমেন্ট করতে হবে না। কিন্তু যাদের তারপরে হচ্ছে মনে করো বিষয়টা হইতেছে টাইম সেভিং এর একটা বিষয় আছে। তো ওই টাইমে হ্যাঁ, যারা সরি, ওই টাইমে বাংলাদেশ থেকে ডিপ্লোমা করলে কিন্তু পরবর্তীতে দেশের বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু আবার ওই বিএসসি তে কিন্তু আবার ওই আপনার পুরোপুরি 4 বছর সময়টা লাগতেছে। তো সেই হ্যাঁ, প্রেক্ষিতে হ্যাঁ, যদি এই চায়না থেকে যদি ডিপ্লোমা করে তাহলে আপনার বিএসসি তে আর কি সময়টা কম লাগতেছে। কম লাগতেছে, আবার ডিপ্লোমার সময়ও এটা একটা কিন্তু কম। প্লাস পয়েন্ট। বাংলাদেশে 4 বছর হুম হুম ডিপ্লোমা, হুম। আর চায়নাতে 3 বছরের ডিপ্লোমা। সো তোমার হচ্ছে ডিপ্লোমা যারা করবে তাদের যেমন বললাম যে জিপিএ 5 এর ফুল স্কলারশিপ, কিন্তু যার 3.50 4 পয়েন্টের নিচে যাদের পয়েন্ট থাকে, বিলো 4, তারা আসলে 50% স্কলারশিপ, 70% স্কলারশিপ দিয়ে পড়াশোনা করে, তাদের কিছু একটা টাকা কিন্তু প্রতি মাসে ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে হয়। হুম। তদ্রুপ কিন্তু তুমি যদি ব্যাচেলরের কথা পেমেন্ট চিন্তা করো। হুম, পেমেন্ট বলো। থাকলেও কিন্তু হইতেছে ওভারঅল যে আমাদের দেশের প্রাইভেট মানে কলেজ বলেন বা ইউনিভার্সিটি গুলো বলেন, ওইগুলোর তুলনায় কিন্তু অনেক কম। তা তো অবশ্যই তোমার ইভেন কি বাংলাদেশে পড়াশোনা সরকারি প্রতিষ্ঠানের পড়াশোনা বা সমান সমান বলতে গেলে। হুম। আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলা যে ব্যাচেলর যেগুলাতে আছে এগুলো তো সব গভর্নমেন্ট ইউনিভার্সিটি। আর আপনার হ্যাঁ, হইতেছে চায়নার তো সব পাবলিক। আর অপরদিকে কিন্তু পড়াশোনার মানও অনেক ভালো, পড়াশোনা পরিবেশ। আর নতুন একটা জায়গায় বা উন্নত দেশগুলোতে পড়াশোনা করলে কিন্তু দেখা যায় যে তাদের সাথে তাল মিলায় চলতে চলতে কিন্তু নিজেদের চিন্তা ভাবনা থেকে শুরু করে জীবনযাপন যা আছে সবকিছু কিন্তু ওইরকম উন্নত মানের চিন্তা ভাবনায় হয়ে যায়। তা তো অবশ্যই, এই এই কারণেই তো আমরা দক্ষিণ এশিয়ার যে সকল দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ছোট ছোট যত দেশ আছে, আমরা কিন্তু সবসময় আমাদের চিন্তা থাকে আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশে পড়াশোনার ক্ষেত্রে যাব। পড়াশোনার পরে নিজেদের সেটেলমেন্ট, চাকরি বাকরি, ইনকাম সোর্স এটা যাতে ডেভেলপমেন্ট করতে পারি, কারণ যত দেশ উন্নত তোমার সুযোগ সুবিধা তত বেশি, তুমি ওইখানে গেলে তোমার মাথা তত বেশি খুলবে। বাংলাদেশে অপরচুনিটি হুম হয়তো হুম হুম। থাকলেও তোমার চোখে পড়বে না, কিন্তু চায়নাতে আসার পর বা তুমি ওইসব দেশেতে যাওয়ার পরে তুমি অনেক অপরচুনিটি দেখলে হয়তো কাজে লাগাইতে পারবা। হয়তো বাংলাদেশের সব ইউনিভার্সিটি বা বাংলাদেশের সব ইনস্টিটিউটে তুমি গেলে ওরকম রিসার্চ করার মতো ল্যাবরেটরি পাবা না, ভালো টিচারদের ওইভাবে পাবা না। কিন্তু এখানে দেখা গেছে টিচাররাও অনেক এক্সপিরিয়েন্স, লিস্ট পিএইচডি ছাড়া তো আমি কোনো টিচারই কোনো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত দেখিনি। পিএইচডি মিনিমাম তার রিকোয়ারমেন্ট তার পিএইচডি। তারপরে তারপরে আপনার রিসার্চের যে বাজেটের একটা বিষয় আছে।
সেটাই, যে পুরো বাংলাদেশের যে বাজেটটা আসলে রিসার্চের জন্য থাকে, দেখা গেছে চায়নার ওরকম একটা ইউনিভার্সিটি, সাপোজ আমি যদি পিকিং ইউনিভার্সিটিতেই ধরি, পেকিং ইউনিভার্সিটির বাজেট পুরো বাংলাদেশের বাজেটের 2 গুণ বাজেট থাকে হিসাব করতে গেলে রিসার্চের জন্য। সো শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতেই এত পরিমাণ ওরা বাজেট দেয়। সো এইখানে রিসার্চ করার জন্য বা জানার জন্য অনেক সুযোগ সুবিধা দেয় ভার্সিটি থেকে, এবং অনেক কিছু তুমি জানতে পারবা। এখন আমরা যদি ডিপ্লোমার পরে যদি যারা ইন্টারমিডিয়েট পাস করা আছে, এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাতে যারা ভালো রেজাল্ট করে আছে, দুইটাতে 5-5 আছে তারা, বা 4.50 করে দুইটাতে 9 আছে, তারা কিন্তু ব্যাচেলরের জন্য আসতে পারে। ব্যাচেলরে চায়নাতে মোর দ্যান 20টার উপরে ইউনিভার্সিটি ফুল ফ্রি স্কলারশিপ দেয়, সাথে মাসে কিছু টাকাও দেয়। সাপোজ তুমি বাংলাদেশি টাকা 7-8 হাজার টাকা বা 10,000 টাকার মতো একটা স্টাইপেন্ডও পাবা, ফুল ফ্রিতেও পড়াশোনা করতে পারবা। আবার যাদের রেজাল্ট একটু খারাপ, তাদের হয়তো একটা অ্যামাউন্টের টাকা পেমেন্ট করে পড়তে হবে। এখন তুমি যদি চিন্তা করো, বাংলাদেশে গত বছর এসএসসি পাস করছে প্রায় 12 লাখ, 8-9 লাখ থেকে, মানে 10 লাখ থেকে 12 লাখ স্টুডেন্ট। কিন্তু আমাদের বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলা, মানে পাবলিক ইউনিভার্সিটি যেগুলা, সরকারি বিশ্ববিদ্যালয়, এগুলোতে মাত্র কোঠা আছে 20,000, 25,000 বা এর আশেপাশে, এরকম কম বেশি, বা খুবই কম। মানে যত পাস করতেছে ওইটার 10%ও আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ নেই বাংলাদেশে। তাহলে তোমার চুজ করতেছে কি প্রাইভেট ইউনিভার্সিটি। যাদের টাকা পয়সা মোটামুটি ভালো আছে তারা এ গ্রেড প্রাইভেট ইউনিভার্সিটিতে গুলা যাইতেছে, যেমন মনে করো নর্থ সাউথ, ব্র্যাক, ড্যাফোডিল, এইসবে যাইতেছে। যাদের বাজেট একটু কম তারা বি গ্রেডে যাচ্ছে, সি গ্রেডে যাচ্ছে। এরভাবে গ্রেডিং করতে করতে এমন অবস্থায় যায় যে তাদের ওই সার্টিফিকেটটা শুধুমাত্র একটা কাগজ, ওটার কোনো মূল্যায়নই মার্কেটে থাকে না। কিন্তু বাংলাদেশের সি গ্রেড একটা ইউনিভার্সিটিতে পড়তেও তোমার অ্যাটলিস্ট বছরে 2 লাখ টাকা তোমার খরচ করতে হবে। কিন্তু চায়নাতে যদি তুমি পাবলিক ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1,000-এর মধ্যে থাকবে, ওই ইউনিভার্সিটিতে যদি তুমি 50% স্কলারশিপ নিয়েও আসো, তাতেও তোমার 1 লাখ টাকার বেশি খরচ করতে হবে না। তাহলে তুমি এখানে কত বড় একটা অপরচুনিটি এই পেতে। জায়গায় আর একটা কথা আছে। অনেকে বলে যে ইউরোপে গেলে হইতেছে যত টাকাই লাগুক যাওয়া, মানে ইনিশিয়ালি প্রথমের দিকে যত টাকাই লাগুক, যে যাওয়ার পরে নিজের যে খরচ বা আনুষঙ্গিক যে ব্যাপার স্যাপার গুলো আছে এগুলাই স্টুডেন্ট ওর মতো করে ওর লাইফ ওই জায়গায় গুছাই নিতে পারবো। কিন্তু ইউরোপে বা অন্যান্য চায়নার বাইরে যে দেশগুলাতে আছে এগুলো কিন্তু খরচ গুলো আবার ওই রকমই। একটা স্টুডেন্ট যদি মান্থলি বাংলাদেশের টাকায় 1 লাখ টাকাও যদি ইনকাম করে, ওই 1 লাখ টাকার জন্য কিন্তু মোটামুটি ভালো পরিমাণের একটা এফোর্ট দিতে হয়। আর ওই 1 লাখ টাকা দেখা যায় যে আপনার 80,000 বা 60-70 হাজার টাকা ওভারঅল খরচ হয়ে যায়। বেশি আর বেশি বেশি এখন সেক্ষেত্রে মনে করো হম যে সকল দেশেই আবার ইনকাম করতে পারে, ওই মানে সকল দেশের আবার ইনকামের আশি মানে পার্সেন্টই তার খরচ হয়ে যায়। হম সেই ক্ষেত্রে কিন্তু মানে চায়নাতে ইনকাম কম হইলেও খরচটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, মানে না, লাইফ এটা তো লিডের অবশ্যই দিক চাইনাতে থেকে। যেমন ব্যাচেলরে পড়াশোনা করতে আসলে তুমি পার্ট টাইম জবের যেমন অপরচুনিটি পাচ্ছ না, বা পার্ট টাইম জব নাই। হম অনেকেই দেন বাংলাদেশে না, বলে আমি পার্ট টাইম আমি জব এই আছে না, এই এই আছে না। পয়েন্ট এই পয়েন্টটাই বলতে নিছিলাম যে অনেকে বলে যে চায়নাতে যে জামু এই ভার্সিটির টাকা নিজে পে করতে হবো, সবার তো স্কলারশিপ হয় না, 50% হোক বা হুম যেটাই হোক পে তো করতে হয়। তো সেই হুম ক্ষেত্রে তো টাকা মানে টাকা বেশি করে দিয়ে ইউরোপে যাওয়াই ভালো। হুম আর হুম। এই জায়গায় কয়েকটা পয়েন্ট আছে। এক হইতেছে আইএলটিএস কমপ্লিট করতে হবো। তা সেকেন্ড তো অবশ্যই। হইতেছে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি, আমরা হয়তো বলতেছি যে চায়নাতে পড়াশোনা করতে ইয়ারলি সাপোজ ধরেন 1 লাখ টাকা লাগতেছে, আর 1 লাখ টাকা নিজের খরচ, তো 2 লাখ আর হুম কি। তো সেই হুম ক্ষেত্রে 4 বছরে 8 লাখ টাকা, আর দুই হুম লাখ সাপোজ ধরেন আনুষঙ্গিক খরচ টরচ, তো 10 লাখ টাকায় মোটামুটি 4 বছরে একটা মানে সম্ভাবনা আর কি যে ক্লিয়ার হয়ে যাওয়া। এটা হুম। হইতেছে যাদের পেমেন্ট করে পড়তে হয়। আর হ্যাঁ, যাদের হইতেছে স্কলারশিপ পাবে, বা আরো তো ভার্সিটিতে জয়েন করার পরে তো অনেক প্রকারের স্কলারশিপ দেয়। আপনার ওই যে এয়ারলি যে অবশ্যই। একটাই আছে যে টপ 3 বা টপ 2 এরকম, ওইগুলা হুম পরে হুম। আসি। তো সেই ক্ষেত্রে যারা বলে যে ইউরোপে যাওয়াই তো ভালো, তো মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য কিন্তু বলা যাইতেছে যে যে জায়গায় 10 লাখ টাকা লাগতেছে 4 বছরে, তো একবারে আর 5 লাখ টাকা বা 15 লাখ টাকা দিয়ে একবার ইউরোপে যাই, কিন্তু ওই টাকাটা হুম। অ্যারেঞ্জ করা কিন্তু টাফ। মানে অবশ্যই অবশ্যই। আর যতই এইগুলো তো, বলুক যে এখানে তোমার টাকাটা কিন্তু একসাথে লাগতেছে না, তুমি হিসাব না করলে না না যদি না ই করো, তুমি প্রতি মাসে 15,000 টাকা বাংলাদেশ থেকে আনলেই তুমি চায়নাতে চলতে পারবা। তোমার হম পড়াশোনা হম তুমি যদি ওই হিসাব করে নিজের মাইন্ড সেট করো যে আমি টিউশন ফি
হোস্টেল ফি, নিজের চলা সবকিছু 15,000 20,000 টাকার মধ্যে ম্যানেজ করবো, চায়নাতে সেটা কিন্তু তুমি পারবা। এখানে খরচ না না, বাংলাদেশের থেকে খরচ কম। খরচটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে হলো নিজের উপরে, কে কিভাবে খরচ করব। তারপরে অনেকে বলে সেটাই। যে চায়নাতে গেলে হইতেছে ইনকাম তো করতে পারবো না, এটা তো আছেই। তাইলে হইতেছে এই হম যে নিজের খরচও তো কি করতে পারতেছে না, ভার্সিটির দা নয় ফ্যামিলি থেকে দিল, কিন্তু নিজের যে হম হাত খরচ বা যেগুলো আছে আনুষঙ্গিক, এগুলো তো দেশে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, অনেকে আছে দেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার পরেও পাশাপাশি টিউশনি করে বা টুকটাক আর কি জব করে, কিন্তু ওইভাবে যা হামুরি কিছু করা ফ্রিল্যান্সিং যায় করে, কিন্তু টোটালি করতে পারে না। ফ্রিল্যান্সিং করে কেউ। হম হম। কিন্তু এটা কিন্তু খুবই কম, মানে এটা সংখ্যাটা কিন্তু কম। তো ওই হম খরচগুলো তো এই জায়গায়ও হবে। ওইটাই ওইটাই, যারা এই কথা বলে তারা কিন্তু দেশেও টিউশনিও করায় না, কিছুই করে না, তারা টাকা পয়সা তার বাপ না মার না কাছ না। থেকেই নেয়। কিন্তু হা হা ওইটা হা। একটা আর কি মানে কথার কথা বলে যে না আমার এই টাকাটা, তারা আর ওই কি বাপ মার হা। কাছ থেকে বাসা ভাড়া, ঢাকা শহরে থাকা খাওয়ার জন্য বাসা ভাড়া 15,000 টাকা নেবে, আবার ওই ভার্সিটি সেমিস্টার ফির জন্য প্রতি সেমিস্টারে 50,000 টাকা করে নেবে। তারা আসলে জীবনটারে অন্যভাবে করে চিন্তা করতে চায় না যে আমি চায়নাতে যাব, হম একটা হম। স্টেপ নেব, একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে নিজেরে অ্যাপ্রোচ করে নিয়ে যায়, নতুন কিছু শিখবো, ইনোভেটিভ কিছু করব, এইটা আসলে তাদের মধ্যে কাজ করে না। তো সে ওই নিজের বক্সের মধ্যেই চিন্তা করে আরে আমি তো বাংলাদেশে শান্তিতে আছি, শুয়ে বয়ে বাপ মার টাকা খাইতেছি, এই একটা চিন্তা ভাবনা। অথচ কথা বলার সময় আবার কিন্তু তারা বলবে "এই যাইয়ে তো খরচ আছে, এই আছে"। তোমার এই হম পয়েন্ট আমি হম। যে না ভাই, একটা খরচ অ্যাড তো করতে চাই। সবসময় থাকবো, দেশে থাকলেও ঈদের মধ্যে তো অন্তত পক্ষে ঈদের মধ্যে তো শপিং করতে হবো। তো যারা ফ্যামিলি থেকে নেয় ওইটা তো নিবো, তো এই জায়গায় তো সেম খরচটাই, এমন না যে এই জায়গায় আসার পরে যে এক্সট্রা আরো যে অনেক খরচ অ্যাড হবো তা কিন্তু না। না না না, তা না। ওই একই খরচ বাংলাদেশের যে প্রাইভেট ভার্সিটিতে পড়তেছে তারও যে খরচ, ঢাকা শহরে থাইকা একটা ছেলে যে পড়তেছে তারও যে খরচ, চায়নাতে এসে পড়া থাকা ওই একই খরচ, তুমি যদি ফুল স্কলারশিপ না হম হোক। হম হম। পাশাপাশি ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, বাংলাদেশে অনেকেই ফ্রিল্যান্সিং করে বা ইয়ে আছে, চায়নাতে তুমি ফ্রিল্যান্সিং করারও অনেক কিন্তু সুযোগ আছে, তুমি ইচ্ছা করলে ফ্রিল্যান্সিং করতে পারো। আর চায়নাতে একবারে যে পার্ট টাইম জব নাই সেটা বলতে হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যে রুলস করা ইল্লিগাল, যে ব্যাচেলর করা অবস্থায় তুমি কাজ করতে পারবে না এইটা। কিন্তু গত বছর থেকে কিন্তু গভর্নমেন্ট একটা নতুন রুলস করছে, ওয়ার্ক কিছু স্টাডি কিছু ভিসা। ইউনিভার্সিটিতে। হম হম হম। কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু এটা ইউনিভার্সিটি। ইমপ্লিমেন্ট, তারা টেস্ট হিসাবে চালু করছে। কারণ চায়না ভাই ইউরোপ বা অন্যান্য কান্ট্রি তো দেখে, তারা তো জানে যে স্টুডেন্টরা আসলে কি চায়। তো তারই পরিপ্রেক্ষিতে তারা একটা টেস্ট করার জন্য চালু করছে। কোন স্টুডেন্টের যদি তার যত ক্রেডিট কমপ্লিট করার দরকার সেমিস্টারের, বা তার পুরো 4 বছর গ্রাজুয়েশনে যত ক্রেডিট কমপ্লিট করার দরকার, ওই ক্রেডিটটা যদি সঠিক টাইমের আগেই সে কমপ্লিট করতে পারে, সাপোজ তোমার 4 বছরের কোর্স তুমি 3 বছর 3.5 বছরে কমপ্লিট করে ফেলতেছো, বা তুমি তোমার সেমিস্টারের 2 মাসের মধ্যে তুমি ক্রেডিট কমপ্লিট করতে পারতেছো, বা তোমার সুপারভাইজার মনে করতেছে যে তুমি এটা ক্যাপাবেল, তখন তুমি তোমার সুপারভাইজারের পারমিশন নিবা, যে তোমার সুপারভাইজার এগ্রি করতেছে তোমার বাহিরে কাজ করতে দিবে। তোমার ইউনিভার্সিটি তোমার সেই জিনিসগুলা চেক করবে। বাইরে কাজ করতে দিবে বলতে এটা ভাই ইউরোপ না যে তুমি এখানে চাইলে এক জায়গায় বাসন মাজবা, এক জায়গায় ঝাড়ু দিবা, এটা এখানে সম্ভব না। এইখানে তোমার ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছো ওই ডিপার্টমেন্ট রিলেটেড তোমার হইতে হবে। তুমি যদি সিভিলে পড়ো সিভিল রিলেটেড হইতে হবে, ইলেকট্রিক্যাল পড়লে ইলেকট্রিক্যাল রিলেটেড হইতে হবে, মেকানিক্যাল পড়লে মেকানিক্যাল রিলেটেড হইতে হবে। কিন্তু এই এইখানে জায়গায় ভাই বাংলাদেশি আমার স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স আর একটা কথা আছে। এটা হই হ্যাঁ হ্যাঁ এটা হইতেছে সাপোজ কেউ মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছে, একজন কমেন্ট করতেছে ডিপ্লোমা নিয়ে কিছু বলেন। ডিপ্লোমা নিয়ে হ্যাঁ হ্যাঁ, অলরেডি বলা হয়েছে, আচ্ছা আমরা আবার রিপিট করব, আবার সমস্যা নাই। বলবো এই টপিকটা শেষ আহ, করে আবার ডিপ্লোমা নিয়ে আচ্ছা, বিস্তারিত বলবো। এখন হইতেছে আপনি যেটা বললেন যে সাবজেক্ট রিলেটেড, এটা এটা বাধ্যতামূলক, সাবজেক্ট রিলেটেড হইলে জব পাওয়া অনেক ইজি হয়। আর আমার এক্সপিরিয়েন্স হিসাবে যে লাস্ট 2টা কোম্পানিতে জব করছি, তো আপনার ডিপার্টমেন্ট জব সেক্টরটা মানে আপনার এটা কি বলে, আপনার পোস্ট যেটা আছে পোস্ট, এটা আপনার কিন্তু ডিপেন্ড করতেছে না। মানে হুম জিনিসটা আমি কি বুঝাতে চাইতেছি যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কমপ্লিট করছেন পড়াশোনা, তো সেই ক্ষেত্রে যে আপনার জব সেক্টরে যে ইঞ্জিনিয়ারিং পোস্টে যে জব হবে, এটা হুম কিন্তু টাফ, সাবজেক্ট রিলেটেড জব পাওয়া টাফ। কিন্তু আপনি যে ফ্যাক্টরি বা যে কোম্পানিতে ঢুকতেছেন ওই কোম্পানির প্রোডাক্ট গুলা যাতে মেকানিক্যাল রিলেটেড হয়, হুম হুম হুম। এই তারপরে টাইপের আর কি ওরা দেখে বাংলাদেশি নেয়। বাংলাদেশি স্টুডেন্টদের সব থেকে যে বড় গ্যাপটা থাকে তাদের হচ্ছে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ।
আমি অনেক উজবেকিস্তান দেখছি, অনেক রাশিয়ান দেখছি, অনেক অন্যান্য কান্ট্রির, পাকিস্তানিও দেখছি, পাকিস্তানি, ইন্ডিয়ান সব কান্ট্রির দেখছি। স্টুডেন্টরা মোটামুটি 1-1.5 বছরে চাইনিজ স্পিকিং এর একটা ভালো লেভেল প্রফিসিয়েন্সি হুম হুম তারা হুম। মানে রেডি করে ফেলে, বা তারা পড়াশোনা করে করে। কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট 80% স্টুডেন্ট 4 বছরের ব্যাচেলর শেষ হয়ে গেল, তার চাইনিজ প্রফিসিয়েন্সি ওইরকম হয় না যে সে একটা কোম্পানিতে গিয়ে কাজ করবে। হয়তো তোমার সুপারভাইজার এগ্রি করলো, তোমার ইউনিভার্সিটিও তোমার এগ্রি করলো, কিন্তু তুমি যদি কোনো কোম্পানিতে গিয়ে কমিউনিকেশনই না করতে পারো, তাহলে তুমি সেখানে কিভাবে কাজ করবে? তো এই একটা সমস্যার কারণে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে ওইভাবে কোনো অপশনই পায় না। কিন্তু আছে, অনেক এখন অপশন আছে। ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা বললেন চাইনিজের, এটার জন্য দায়ী আমরা নিজেরাই। অবশ্যই অবশ্যই, আমরা তো মনে করো চায়নাতে আসার আগেও ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, চায়নাতে আসার পরেও শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কোর্স পাশ করার জন্য পড়ি, জানার জন্য বা বলার জন্য আমরা না কখনোই না, আচ্ছা ল্যাঙ্গুয়েজ এই কোর্সটা জায়গায় পড়ি ভালো না। একটা পয়েন্ট মনে পড়ছে, আমি বলতে চাইছিলাম। এটা হইতেছে হুম, যে চায়নাতে আসতে যেমন আইএলটিএস লাগে না, হ্যাঁ, তো অনেক স্টুডেন্ট ভাবে যে আইএলটিএস তো লাগেই না, হুম, তাহলে আমি ইংলিশ পড়ে করবোটা কি। হ্যাঁ, এটা কিন্তু এই কথাটা বলে অনেকে যে ভাই আইএলটিএস কি লাগে, হুম, আইএলটিএস লাগে না, তাহলে ভাই আইএলটিএস দিয়ে না করলাম, আচ্ছা ঠিক আছে। হুম, কিন্তু আমাদের দেশের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ওইরকম যে ইংলিশ স্পিকিং এর বিষয় কিন্তু এভাবে জোর দেওয়া হয় না। আমাদের হুম, শুধু টেন্স গ্রামার এগুলা নিয়ে পড়াশোনা করানো হয়, হুম, যতটুকু পর্যন্ত আর কি দেশে পড়াশোনা করা হয়েছে এগুলা নিয়েই কিন্তু হয়েছে। তো হুম, সেই ক্ষেত্রে যে অনেকে যে বলে যে ভাই আমার আইএলটিএস হইতেছে, তাহলে করতে তো হবো না, মানে লাগবো না, তাহলে কইরা তো দরকার নাই। তো এই জায়গায় কথা হুম, হইতেছে যাদের ইংলিশ ভালো, মানে স্পিকিং ভালো, লিসেনিং ভালো, বা কনভারসেশন করতে পারে, তো হুম, তাদের বিষয় আলাদা। কিন্তু যাদের একদমই দুর্বল, তারা যে বলে যে আইএলটিএস লাগবো কি লাগবো না, তাদের তো যখন চায়নাতে আসবে, আসার পরে পড়াশোনা করার জন্য ক্লাসের জন্য এলো তো ইংলিশ লাগবে, তাই না? অবশ্যই সে যদি অবশ্যই, ইংলিশে এটা না কিন্তু বুঝতে পারে, ইংলিশেই সেই তোমার ক্ষেত্রে তো ক্লাস আর নেবে, এটা তো সেক্ষেত্রে তো আর বাংলায় রেজাল্টও ক্লাস ভালো নেবে না হবে না। তোমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আইএলটিএস লাগুক বা না লাগুক, নিজের জন্য হইলেও আইএলটিএস করা ভালো। আইএলটিএস এর প্রিপারেশন নিল, পরীক্ষা দিল না, যে ঠিক হুম, আছে পরীক্ষা দেওয়ার দরকার নাই, কিন্তু আমি ক্লাস যে করব, ক্লাসের পড়া বুঝা, বা আমার যে নিজের কোশ্চেন গুলো আছে এগুলা বুঝানো, এগুলার উপরে হুম, ফোকাস দেওয়া উচিত। হুম, হুম, তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আমরা একটু এই কোশ্চেনটার দিকে যাই। এটা হচ্ছে যে খালিদ হাসান ভাই একটা কোশ্চেন করছে যে ডিপ্লোমা নিয়ে কিছু বলেন প্লিজ। তো বিষয় হচ্ছে ডিপ্লোমার বিস্তারিত যদি বলি শুরু থেকে, বাংলাদেশ থেকে এসএসসি পাশ করার পরে যেমন পলিটেকনিকে ভর্তি হওয়া যায়, চায়নাতেও বাংলাদেশের এসএসসি পাশের পরে চায়নার কিছু পলিটেকনিক আছে, কিছু ভোকেশনাল আছে, এগুলাতে ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি হওয়া যায়। চায়নাতে মূলত দুই ল্যাঙ্গুয়েজেই ডিপ্লোমা কোর্স গুলো পড়ানো হয়, একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজেও পড়ানো হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পড়ানো হয়। তবে চাইনিজ ল্যাঙ্গুয়েজে যারা পড়বে তারা আসলে ভালো স্কলারশিপ পাওয়ার সুযোগটা বেশি থাকে, কারণ চাইনিজেরা চায় যে ওদের ল্যাঙ্গুয়েজে পড়াশোনাটা করুক, ছাত্ররা এগুলো জানুক। তোমার চাইনিজ ল্যাঙ্গুয়েজে যারা পড়াশোনা করবে ম্যাক্সিমামই ফুল ফ্রি থাকে, রেজাল্ট যদি তোমার কমও থাকে, সিজিপি একটু কম বেশি থাকলেও ফুল ফ্রি স্কলারশিপ ওরা দেয় চাইনিজেরা, কারণ ওরা এটাকে মার্কেটিং করে যে আসো আমাদের এখানে পড়ো, আমাদের ভাষাতে পড়ো। সেক্ষেত্রে সুবিধা কি চাইনিজ ভাষাতে পড়লে? চাইনিজ ভাষাতে পড়লে হচ্ছে প্রথম 1 বছর তোমার ফুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওরা করাবে। চাইনিজ ল্যাঙ্গুয়েজের আইএলটিএস এর যেমন লেভেল আছে 5, 6, 7, এরকম চাইনিজ ল্যাঙ্গুয়েজেরও লেভেল আছে, এসএসকে 1, এসএসকে 2, 3, 4, 5। এখন লাস্ট ছিল 7 পর্যন্ত, গত বছর থেকে 9 পর্যন্ত করা হয়েছে এটা। তো চাইনিজ লেভেল তোমার এসএসকে 4 পর্যন্ত করলে তুমি মোটামুটি একটা বই রিডিং পড়তে পারবা, একজন মানুষ কথা বললে তার কথা বুঝতে পারবা এবং তাকে উত্তর দিতে পারবা। প্রথম 1 বছর ওরা হচ্ছে তোমাকে একবারে এসএসকে 4 কমপ্লিট করানোর মতো করে পড়াবে, একবারে তোমার বেসিক চাইনিজ থেকে অ্যাডভান্স চাইনিজ পর্যন্ত ওরা নিয়ে যাবে। তারপরের 2 বছর হবে তোমার মেজরের ক্লাস, মেজরের কোর্স গুলো সব চাইনিজ স্টুডেন্টদের সাথে ক্লাস, চাইনিজ নিয়মে পরীক্ষা, চাইনিজে লিখবা, কোশ্চেনও চাইনিজে লিখবা, উত্তর উত্তর সবকিছু চাইনিজে, মানে টোটাল এডুকেশন সিস্টেমটাই চাইনিজে। সো এই হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা চাইনিজ ভার্সনে করবে। আর একটা অপশন হচ্ছে ইংলিশ ভার্সনে ডিপ্লোমা করা। তা যারা ইংলিশ ভার্সনে ডিপ্লোমা করবে তাদেরও কিন্তু প্রথম বছর মানে 3 বছরেরই কোর্স, কিন্তু তাদের প্রথম বছরে চাইনিজ কোর্স থাকবে। ম্যান্ডেটরি না যে তোমার অবভিয়াসলি ওইটা শেষ করতে হবে বা এসএসকে 4 কমপ্লিট করতেই হবে, কিন্তু তোমার চাইনিজ কোর্স থাকবে। এবং তোমার বাকি যে ক্লাসগুলো মেজরের সেগুলো ইংলিশে ক্লাস হবে।
গত বছর থেকে যতগুলো ভোকেশনাল ইনস্টিটিউট ছিল বা পলিটেকনিক ছিল এবং অনেক ব্যাচেলর ইউনিভার্সিটিতে একবারে মানে রেস্ট্রিকশন করে দিছে, কোন স্টুডেন্ট যদি ডিপ্লোমা শেষ করে তার এসএসকে 3 অথবা 4 কমপ্লিট করতে হবে, কোন স্টুডেন্ট যদি ব্যাচেলর করে তারও এসএসকে 4 কমপ্লিট করতে হবে, মাস্টার্স যারা করবে তাদের এসএসকে 3 করতে হবে। মানে চাইনিজ লেভেল তোমার একটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তারা তোমাকে সার্টিফিকেট দিবে না। তুমি 3 বছর পড়বা, 3 বছর সময় দেবা, সবকিছু করবা, বাট সার্টিফিকেট তুমি পাবা না। সো এই এই একটা কিছু, এই একটা নতুন বিষয় ওরা ইমপ্লিমেন্ট করছে, কারণ ওরা চাচ্ছে যে চাইনিজ ভাষাটা তুমি যত বেশি শিখবা ওদের জন্য সুবিধা। ডিপ্লোমা অনেক ইউনিভার্সিটি মানে ইনস্টিটিউট গুলো তোমার ফুল ফ্রি স্কলারশিপ সাথে 200-300 আরএমপি প্রতি মাসে স্টাইপেন্ড হতো, এরকমও কিছু ডিপ্লোমা ইনস্টিটিউট আছে। কিন্তু এগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা, ইংলিশে পড়াশোনা করলে তোমার স্কলারশিপে টাকা দিবে না। আর ইংলিশের যেগুলো এগুলোতে তোমার 50% স্টুডেন্ট ভালো যারা তারা স্কলারশিপ পাবে, বাকিরা টাকা দিয়ে পড়াশোনা করবে। তো এই হচ্ছে মোটামুটি ডিপ্লোমার একটা ধারণা। আর সাবজেক্টের যদি কথা বলো, ভাই চায়নাতে যে কত সাবজেক্ট আছে, এটা চাইনিজ ইউনিভার্সিটি বা ওরা মানে অথরাইজেশন ছাড়া আমাদের আসলে ধারণা নাই যে এই এই সাবজেক্ট গুলো হইতে পারে। যেমন আমাদের চংচি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আমরা যেখান থেকে ব্যাচেলর করছি, ওইখানে আমার একটা চাইনিজ বন্ধু ছিল, ওর সাবজেক্ট ছিল, মানে জিনিসটা লাইভে বলতে আমার লজ্জা লাগতেছে, আন্ডার গার্মেন্টস ডিজাইন। মানে ও 4 বছরের গ্রাজুয়েশন করছে আন্ডার গার্মেন্টস ডিজাইনের উপরে। এটা একটা ফ্যাশন ডিজাইনেরই একটা পার্ট। আমাদের বাংলাদেশে ফ্যাশন ডিজাইন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে 4 বছর পড়া জীবনে কোনোদিন কেচিও ধরে না, জামাও কাটে না, কিন্তু হে ফ্যাশন ডিজাইনারের উপরে 4 বছরের ব্যাচেলর করছে। আর চায়নাতে ও আন্ডার গার্মেন্টস এর উপর 4 বছর গ্রাজুয়েশন করতেছে। ওর থার্ড ইয়ার, যেটা মানে 6 সেমিস্টার, ওই সেমিস্টারের ও 6 মাস গার্মেন্টস এ গিয়ে কাজ করা লাগছে। এইভাবে হচ্ছে যে ওদের পড়াশোনা করার সিস্টেম, বা ওরা এইভাবে ওদের কারিকুলাম গুলো তৈরি করে রাখছে। সাবজেক্ট চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়লে অনেক অনেক সাবজেক্ট, আর ইংলিশ মিডিয়ামে পড়লে হাতে গোনা কিছু সাবজেক্ট থাকে, ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট থাকে, নার্সিং কিছু সাবজেক্ট থাকে। খালিদ হাসান ভাই, আমি আসতে চাচ্ছি, কোন ইনটেক গেলে ভালো হবে? ভালো একটা কোশ্চেন করছেন ভাই, কোন ইনটেক গেলে ভালো হবে? চায়নাতে দুইটা ইনটেক বছরে, একটা হচ্ছে মার্চ ইনটেক, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। মার্চ ইনটেকের এডমিশন এর জন্য অ্যাপ্লিকেশন শুরু হয় আহ নভেম্বর নভেম্বর ডিসেম্বর থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর সেপ্টেম্বর ইনটেকেরটা জুলাই আগস্ট থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যে কনফার্মেশন পাবেন, মার্চে ক্লাস শুরু হবে। আর ওদিকে আগস্ট মাসে কনফার্মেশন পাবেন, সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে যাবে। ডিপ্লোমার ক্ষেত্রে মার্চ ইনটেক আর সেপ্টেম্বর ইনটেকের কোনো ডিফারেন্সও যেমন নাই, কোনো ভেদাভেদ নাই, দোনো ইনটেকেই আপনি আসতে পারেন ডিপ্লোমার ক্ষেত্রে। শুধুমাত্র ব্যাচেলরের ক্ষেত্রে যে আলাদা বিষয়টা, হাতে গোনা, পুরো চায়নাতে হাতে গোনা 4-5টা ইউনিভার্সিটি আছে যারা মার্চে ডিরেক্ট মেজর শুরু করে। আর ম্যাক্সিমাম 95% ইউনিভার্সিটি মার্চে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ওপেন করে, আর সেপ্টেম্বর থেকে মেজর প্রোগ্রাম স্টার্ট করে। কিন্তু ডিপ্লোমাদের এরকম কোনো ভেদাভেদ নাই, ডিপ্লোমারা মার্চ থেকেও মেজর ক্লাস শুরু হয়, সেপ্টেম্বর থেকেও মেজর ক্লাস শুরু হয়, কারণ ওদের কারিকুলামটাই সম্পূর্ণ আলাদা। সো ইনটেক নিয়ে চায়নাতে কোনো ঝামেলা নাই ডিপ্লোমা আলাদের, শুধুমাত্র ব্যাচেলর আলাদের একটু ঝামেলা। কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যেটাতে ব্যাচেলর আলাদের মার্চ সেশনে মেজর দেয়, আর 95% ইউনিভার্সিটি মার্চে আসবেন, আপনি 6 মাস ল্যাঙ্গুয়েজ করবেন, সেপ্টেম্বর থেকে আপনার মেজরের ক্লাস শুরু হবে। এই হচ্ছে এদের একটা সিস্টেম। তো মেয়েদের তো ব্যাচেলরে মেজরে না না না, আমি আমি একদম সেপ্টেম্বর ইনটেকে আসছিলাম তো। আমার পার্সোনাল ওপিনিয়ন হইতাছে যে সেপ্টেম্বর ইনটেকে যাওয়া বেটার ব্যাচেলরের ক্ষেত্রে। ব্যাচেলরের ক্ষেত্রে যারা আসবে, এইখানে দ্বিমত আছে কিছু। যেমন আমি আমি মানে আর্টস মেজর করছে, সেইখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে গেছি, ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আবার আমি মেজর স্টার্ট করছি, মানে আমার একটু কমপ্লিকেটেড ব্যাচেলরের টাইমটা। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যদি তুমি ভালো একটা মানে ফলাফল পাইতে চাও অল্প দিনে, মনে করো সাপোজ 6 মাস 1 বছরের মধ্যে তুমি নিজেরে চায়নাতে চলার মতো কনফিডেন্ট বানাইতে চাও, বা চায়নাতে তুমি একটা ভালো পজিশনে চাইতে চাও, সেই ক্ষেত্রে তোমার প্রথমত ল্যাঙ্গুয়েজ কোর্সে আসা উচিত।
কারণ হুম তুমি হুম হুম। নেক্সট 6 মান্থ ল্যাঙ্গুয়েজের একটা বেসিক তোমার হয়ে যাবে। আমি লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড এইসব স্টুডেন্টদের দেখছি, ওরা ফার্স্ট 6 মান্থের যে ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে এই টাইমে ওরা SSK 4 কমপ্লিট করে ফেলে, ওরা নেটিভ স্পিকার হয়ে যায়। তারপরে যখন মেজর ক্লাস শুরু হয় তখন ওরা মেজর ক্লাস করে ইংলিশে, কিন্তু ওর চাইনিজ লেভেল যেহেতু হাই, ও অনেক অপরচুনিটি পায়, অনেক কাজ বাজ করে, অনেক কিছু করে যেগুলা বাঙালিরা আমরা চিন্তাও করতে পারি না। তো এরকম অনেক না না। কিছু সুযোগ আছে। সো যাদের একটু ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে, যারা 6 মাস নিজের চালাইতে পারবে, তাদের জন্য আমি বলি যে তারা মার্চ সেশনে আসুক, ল্যাঙ্গুয়েজ কোর্স করুক, তারপরে ইসে যাক, ব্যাচেলর। আর যারা একটু টাকা পয়সার ঝামেলা হবে, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কম থাকবে, বা ওইভাবে আসলে ম্যানেজ করতে পারবে না, তারা ডিরেক্ট ব্যাচেলর কোর্সে আসবে, তারপরে তার ব্যাচেলর শেষ করবে। তবে অনুরোধ, যারা এই লাইফটা দেখবেন, এখন চায়নাতে আসতে চাচ্ছেন আগামীতে, সবাই কাছে এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে প্রথম থেকেই একটা ভ্যালু দিবেন। কারণ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি আপনি পারেন, আপনি মনে করবেন চায়নাতে 50% আপনি সাকসেস, কোনো না কোনো ওয়ে আপনি বের করতে পারবেন। So, তোমার 4 বছরের পড়াশোনা বা কিভাবে কি ভার্সিটিতে অ্যাডমিশন হইলো বা কিভাবে কি করলাম? ব্যাচেলর লাইফ তো কিভাবে কাটা গেল এটা তো বুঝলামই না। এখন না, আমাদের আমাদের তো ব্যাচেলর লাইফের বড় আমি একটা অংশ আমি তো করোনার মধ্যে কেটে গেছে। হ্যাঁ ওইটাই ওইটাই। আর হইতেছে আসলাম তো হইতেছে নভেম্বরের 18 তারিখে 2019-এর নভেম্বর 18 তারিখে আসার পরে 2 দিন পর থেকে ক্লাস শুরু হয়ে গেল। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে 6 মাস আগে আসলে এই যে বেটার যে সবকিছু আর কি। তো এই ক্ষেত্রে আমি অনেক প্যারা খাইছি আর কি ওভারঅল সবকিছু নিয়ে। যেমন হইতেছে জানি। 2 দিনের মধ্যে সিম টিম করা বা ভিসা টিসার বিষয় আসে বিষয় যা আছে এগুলা নিয়ে। তো এগুলা শেষ করার পরে ক্লাস শুরু হলো ফার্স্ট সেমিস্টার শেষ হইতে হইতে তো কি বলে কোভিড শুরু হয়ে গেল। ওই টাইমে তো আবার ওই যে ভ্যাকেশন ছিল, তখন দেশে চলে গেলাম। কিন্তু মোটামুটি ওই প্রথম যে 4 মাস বা 6 মাস যেটা আছে ওইটাতে যতটুকু ওই টাইমে তো আর আমাদের মেজরের ওইরকম কোনো ক্লাস ছিল না, কিন্তু না। অনলাইনে যে আমরা ক্লাস গুলা করছি তো ওইটার প্রেক্ষিতে বোঝা যায় যে যদি আমরা লাইভ প্রেজেন্ট থাকতে পারতাম ভার্সিটিতে, মানে মোটামুটি মোটামুটি না ভালো পরিমাণের আমরা প্র্যাকটিক্যাল অনেক কিছু নলেজ নিতে পারতাম, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিজেদের অবশ্যই। জন্য অনেক ইমপ্রুভ হইতো। এই জিনিসগুলো তা তো। আমরা এখন পিছায় আছি আর এইগুলার ফল ভোগ করতেছি এখন এই যে চাকরি লাইফে। হম। এইটাই এইটাই। তোমার যেমন হচ্ছে আমার যে অফিস, হম। হ্যাঁ ভাই, আমার অফিসের প্রোডাক্ট হইতেছে আপনার আমার ডিপার্টমেন্ট রিলেটেড মানে ইলেকট্রিক্যাল রিলেটেড। তো যে প্রোডাক্টটা ওরা বানায় যে মেশিন গুলা বানায় এটা সম্পূর্ণ আমার ডিপার্টমেন্ট ওয়াইজ। তো ওই টাইমে যে আহ, এইগুলা ভুল করছি মানে শিখতে পারি নাই, কোভিড এর কারণে হোক বা নিজের গাফলতির কারণে হোক বা যেটার কারণে হোক, তো সেইগুলো আমার এখন এই পাশ থেকে রিকভার করা লাগতেছে। বুঝতে পারছি বুঝতে তো পারছি। না, আপনি এটা তো ফার্স্টে স্বাভাবিক, যেটা কারণ বলছিলেন তোমার যে ডিপার্টমেন্ট ওয়াইজ এর যে বিষয়গুলো বলছিলেন যে, হুম, তো ভালোভাবে পড়াশোনা অবস্থায় যদি নলেজ নেওয়া যায় গ্যাদার করা যায় সেই ক্ষেত্রে জব সেক্টরে অনেক ভালো ইফেক্ট পড়ে। এক ভাই হুম। আমাদের ভার্সিটি সম্পর্কে জানতে চাইতেছে। আহ, এই ভাইয়ের নামও মেহেদি হাসান। তোমার নামের নাম এই ভাই আমার সাথে কিছুদিন আগে এই ভাইয়ের যোগাযোগ সাথে হয়েছিল, আমাদের উনিও কথা হয়েছে, সিকিউরিটিতে। হ্যাঁ হ্যাঁ। ভাই হ্যাঁ, একটু টেনশনে উনিও আছে। সিকিউরিটি স্টুডেন্ট হবে আর কি। সিকিউরিটির বিষয় হুম বা মানে চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটা চায়নার ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি চংচিং এ এটা হচ্ছে লোকেটেড, অবস্থিত। এইখানে আসলে আমি প্রায় 2 বছরের মতো সময় পার করছি। মেহেদি 6 মাসের মতো ছিল কোভিড এর আগে, আর কোভিড এর পরে তো আরো 1 বছর। তো আমি কোভিড এর আগেই 2 বছর ছিলাম, আবার কোভিড এর পরে আরো 1-1.5 বছর ছিলাম। খুবই ভালো একটা সময় পার করছি। কারণ হচ্ছে আমাদের চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2017 সালে প্রথম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়, এবং 2017 সালেই বাংলাদেশ থেকে মোটামুটি 140 জন প্লাস স্টুডেন্ট চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসে, মানে একটা বড় বাংলাদেশি কমিউনিটি। তারপরে 2018-তে তাও আমরা প্রায় 150-র মতো স্টুডেন্ট আসি, বাট ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শেষ করার পরে 100-র মতো স্টুডেন্ট থাকে। এবং 2019-এ অলমোস্ট তোমরা কতজন, 50-60 জনের মতো মনে আইছিল, 50-55 বা 60 জন এরকম। মানে মোটামুটি কোভিড এর আগ পর্যন্ত আমাদের চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে 200-র উপরে আমরা বাঙালি আছি, এবং এইখানে একটা মানে বাংলাদেশি স্ট্রং কমিউনিটি, আমাদের সবার মধ্যে কানেকশন খুবই ভালো।
একজন আরেকজনের বিপদে যেমন হেল্প করি, একজন আরেকজনের খুশিতে যেমন আনন্দিত হই। যেমন আমি যে 2 বছর রয়েছি, আমার জন্মদিনে আমার কেক কাটার জন্য 30 জন 40 জন আসছে, মানে কেক কাটতে কাটতে কেকও শেষ, মানুষও দিতে পারি না, মানে এমন একটা অবস্থা। আবার কোন একটা অনুষ্ঠান হইলে আমরা যে রমজান মাসে ইফতারি করার জন্য পুরা লবিতে সবাই সিরিয়ালে বৈশা 40 জন 50 জন মিলে একসাথে ইফতারি করছে। তো এরকম অনেক স্মৃতি আছে। কিন্তু দুই হাজার আমরা উনিশের এগুলা পর, মিস কোভিড এর করছি। পরে, হ্যাঁ তোমরা তো 19-এ আসলা, 19-এ আসার পরে তো কোভিড বা যে ইউনিভার্সিটিও সময়ে মানে ইন্টারন্যাশনাল। বন্ডিং ডে হইতো, যে সময় বন্ডিং ডে হইতো ওই টাইমে তো কোভিড শুরু হয়ে গেল। আর এই জায়গায় আরেকটা আসিফ আরেকটা করিম, কারণ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় আরেকটা কারণ আছে হইতেছে যে আমরা দেশে কিন্তু যাওয়া হইতো না যদি ভ্যাকেশন না থাকতো। ভার্সিটি ওপেন থাকলে কিন্তু আর যাওয়া হইতো না। না না, মেনলি তা তো ব্যাক করা হয়েছিল ভ্যাকেশনের কারণেই। না, আমরা তো ভ্যাকেশনে ঘুরতে যাইতেছিলাম, যে ভ্যাকেশন দিছে বাংলাদেশ থেকে একটু ঘুরে হ্যাঁ, আসি। বন্ধ আছে একটু ঘুরে আসি। কিন্তু আসলে তো যাওয়ার পরে 2 বছরের ভ্যাকেশন কাটাইলাম। না যাক, তারপরে তো ভালো ঠিক, হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সো 2017, 18 বা 19 আমরা যে টাইমটা পার করছি, খুব ভালো একটা টাইম সিকিউরিটিতে পার করছি। বাট 19-এর পর থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সিকিউরিটিতে অলমোস্ট নেওয়া ওরা অফ রাখছিল, এবং ওদের কোনো ওইভাবে ইন্টারন্যাশনাল কার্যক্রম চলেইনি বলতে গেলে। কিছু হাতে গোনা 10-12 জন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য প্রায় প্রায় আসছে, প্রত্যেক সেমিস্টারেই আসছে, এবং তারা ল্যাঙ্গুয়েজ করে চলে গেছে, বাট ওরা কোনো ডিপার্টমেন্টাল মেজর কোর্স চালু করে নাই। বাট এই 2024 সালের এই বছর ওরা আবার অফিসিয়ালি এটা করতেছে, কারণ আমরা যখন পড়ছি তখন এটা ছিল কলেজ, বাট এই বছর ওইটা ইউনিভার্সিটিতে, মানে একবারে সেপারেটলি ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে। এবং এখন না, ওইটার নাম লাস্ট ইয়ারে হয়েছে, লাস্ট ইয়ারে হয়েছে। লাস্ট ইয়ারে, না হ্যাঁ এই লাস্ট বছর। ইয়ারে ওইটা এই বছর থেকে আর কি কার্যক্রম হয়েছে, লাস্ট হ্যাঁ ইয়ার হ্যাঁ হ্যাঁ। ওইটা ডিক্লারেশন হয়েছিল। তো এই বছর থেকে ওটা একবারে ইন্ডিভিজুয়াল একটা ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি হওয়ার পরে অনেক রুলস রেগুলেশনও চেঞ্জ আসছে, ভিতরে ক্যাম্পাসের ভিতরে অনেক কিছু চেঞ্জ আসছে। সবকিছু মিলাইয়া একটা ডেভেলপমেন্ট আসছে, কারণ কলেজ থেকে যখন একটা ইউনিভার্সিটিতে হয় অনেক ক্রাইটেরিয়া তার মানে এটা ফুলফিল করতে হয়। স্টুডেন্ট যেমন ভালো নিতে হয়, টিচারও ভালো নিতে হয়, ফান্ডিং এর বিষয় আছে। চাইনিজ ইউনিভার্সিটি গুলো আসলে ব্যাপক একটা বিষয়, আমরা এটা কল্পনা করতে পারবো না। বাংলাদেশের কলেজ যেমন ব্যাঙের ছাতার মতো মরে মরে কলেজ, এইখানে আসলে ওইটা কল্পনা করা যায় না। এখানে পাবলিক ইউনিভার্সিটি গুলা এক একটা দেশ, দেশের মতো। এখানে প্রেসিডেন্টের মতো একজন প্রধান আছে, এ বাজেটিং করবে, খরচ করবে, ডেভেলপমেন্ট করবে, মানে বিশাল একটা কার্যক্রম। তো সেই ক্ষেত্রে 2024-এর কন্ডিশন গুলা কিছুটা চেঞ্জ হয়েছে স্কলারশিপের। আমরা যেমন 19-এ যখন এডমিশন নিছি, আমাদের ফার্স্ট ইয়ারে টিউশন ফি ফ্রি ছিল, ডরমেটরি ছিল 1500 RMB, যারা 4 বেডের রুমে থাকতাম। এবং সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত 8000 RMB টিউশন ফি, আর হচ্ছে 1500 RMB ডরমেটরি ফি, মানে 9500 RMB পেমেন্ট। কিন্তু 2024-এর যে কন্ডিশন ওরা এখন ডিক্লারেশন করছে, এই ডিক্লারেশন অনুযায়ী আপনি ফার্স্ট ইয়ারে পেমেন্ট করবেন 8000 RMB টিউশন ফি, 1500 RMB ডরমেটরি ফি, এটা সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেম। সেকেন্ড ইয়ার থেকে ওরা 3 ক্যাটাগরির স্কলারশিপ ওরা হচ্ছে ইন্ট্রোডিউস করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, 3 ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরিতে প্রথম যে 15% স্টুডেন্ট থাকবে, যাদের অ্যাটেন্ডেন্স 95% বা 100%, রেজাল্ট ভালো থাকবে, টিচারদের সাথে কমিউনিকেশন ভালো থাকবে, তাদের হিসাব করে 15% স্টুডেন্ট, 100 জন থাকলে 100 জনের ভিতরে প্রথম 15 জন তোমার 12,000 RMB একটা স্কলারশিপ পাবে। তো মূল টিউশন ফি হচ্ছে 18,000 RMB, সেখান থেকে যদি 12,000 RMB যায়, তোমার টিউশন ফি দেওয়া লাগবে 6,000 RMB। আর ডরমেটরি ফি তো তোমার 1500 RMB, 4 বছরই সেম। তারপরে সেকেন্ড ক্যাটাগরির যেটা স্কলারশিপ দিতেছে, এইখানে ওরা 9,000 RMB তোমার স্কলারশিপ দিবে। তাহলে 18,000 থেকে 9,000 বাদ দিলে 9 দুগুণে 18, বাকি 9,000 RMB তোমার টিউশন ফি দেওয়া লাগবে। আর ডরমেটরি তো 1500 আছেই। আর যারা হুম হুম হুম। একবারে ভাই ক্লাস করবেন না, পড়াশোনা ঠিক মতো করবেন না, টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন না, তাদের জন্য হচ্ছে খুবই একটা মানে খারাপ সংবাদ। সেটা হচ্ছে তারা মাত্র 6,000 RMB টিউশন মানে এই স্কলারশিপ পাবেন। আপনার 12,000 RMB পেমেন্ট করতে হবে টিউশন ফি, আর 1500 হচ্ছে দেয়া ডরমেটরি, টোটাল 13,500 RMB। বর্তমান RMB টাকা যদি হিসাব করি প্রায় 2 লাখ টাকার মতো। তাও কিন্তু
আহামরি বেশি হইতেছে না। এখন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, সিগারেট ইউনিভার্সিটিও বছরে 2 লাখ টাকায় তুমি শেষ করতে পারবা না। কিন্তু এখানে সিকিউরিটিতে তুমি যদি সিগারেট স্টুডেন্ট হও, আমি চাই না যে আমার কোনো ভাই ব্রাদার যারা নতুন আসবে কেউ সিগারেট হোক, সবাই ফার্স্ট ক্লাস না হইলেও সেকেন্ড ক্লাসটা অন্তত পাক, তাদের যাতে একটা থাকে, এখানে মান সম্মান থাকে। সিকিউরিটির র্যাঙ্ক কত? 2018-তে, 17-18-তে বা 19-এ যখন আমরা ছিলাম, তখন এটা 2000-এর আশেপাশে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, 2024-2500 এটার ভিতরে ওঠানামা করতো। বাট রিসেন্টলি কত আছে ভাই এটা আমার সঠিক জানা নাই, এটা আপনি গুগলে চেক করে দেখতে পারবেন। তো সিকিউরিটিতে আমরা লম্বা একটা সময় পার করছি, টিচারদের সাথে অনেক ভালো সম্পর্ক। বিশেষ করে আমি তো ইন্টারন্যাশনাল অফিসে স্টুডেন্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। তো সেই হিসাবে টিচারদের সাথে আমার অনেক আমাদের ভালো মনিটর। সম্পর্ক, বা টিচারদের সাথে অনেক যোগাযোগ সবসময় রয়েছে, বা তারা মানে অনেক ভালো সবসময় মানে পছন্দ করতো, তারা আমাকে অনেক কিছু দিয়ে হেল্প করছে। আমি তাদের সর্বাত্মক চেষ্টা করছি যে বাংলাদেশে ভালো একটা ফেস গুলো এখানে রিপ্রেজেন্ট করতে। এবং তারা এখনো অনেক টিচারের সাথে কথা হয়, তারা আমাকে অনেক সময় অনেক প্রশংসা করে, যেগুলো আসলে আমি দাবিদার না, তারপর আমার শুনে ভালো লাগে যে না, আমি বাংলাদেশকে একটা পজিশন এখানে দিতে পারছি। কারণ আমাদের আগের ব্যাচ গুলোতে আসলে 17-18 ব্যাচে অনেকটা সমস্যা হয়েছিল বাংলাদেশের সাথে, যেগুলো আসলে নাই ডিসকাস করি, ওগুলা বাদ দেই। বাট হচ্ছে আহ মোটামুটি ওভারঅল হিসাব করলে সিকিউরিটির যে পরিবেশ, ইউনিভার্সিটির লোকেশন খুবই সুন্দর, টিচাররা খুবই ভালো, এবং পড়াশোনার মান এনাফ। আপনি যদি নিজে একটু ডেডিকেটেড হন, আপনি ভালো কিছু শিখা সিকিউরিটিতে বের হইতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা কথা। থার্ড ব্যাচের প্রিপারেশন কবে পেতে পারি? আমি 17 জুলাই অ্যাপ্লাই করছি, এখনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রসেসিং। হ্যাঁ ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আপনি হয়তো ইমেল পেয়েছেন যে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত সিকিউরিটির হচ্ছে যে ওভারভিউ করবে এবং রেজাল্ট দিবে। তার মানে আপনার এখনো সময় আছে, এই মাস পুরোটা ধরে ওরা রিভিউ করবে বা রেজাল্ট পাবলিশ করবে। সো আপনি হয়তো এই মাসের মধ্যে একটা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। দোয়া করি যাতে আপনার এডমিশনটা হয়ে যায়। সো তোমার হচ্ছে সিকিউরিটিতে পড়া অবস্থায় কোনো ইন্টারেস্টিং ঘটনা যদি থাকে একটু বলো, তারপরে আজকের লাইভটা আমরা শেষ করব, তারপরে আমরা পরবর্তী আগামীকাল অবশ্য সবার জন্য একটা নিউজ আমরা মানে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে পারি যে আমরা এখন চেষ্টা করব প্রতিদিনই কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে। যেহেতু হুম হুম। মেহেদী এবং আমি দুইজনই চায়না থেকে ব্যাচেলরও শেষ করছি, লম্বা একটা সময় চায়নাতে থাকতেছি। মেহেদী ব্যাচেলর শেষ করে জব করতেছে, আমি মাস্টার্স পড়াশোনা করার সাথে সাথে জব করতেছি, যেগুলো আসলে অনেকেই জানতে চায় যে আসলে এটা পসিবল কিনা। মানে খুব ইউনিক হ্যাঁ, যার ইউনিক, যার যেমন কোশ্চেন মেহেদীকে কোশ্চেন থাকলে কোশ্চেন হ্যাঁ থাকলে হ্যাঁ করে রাখতে পারবো, সেই ক্ষেত্রে আমরা পরে লাইভে আর কি অ্যান্সার দিতে অবশ্যই। পারবো। যেমন মেহেদীর খুব ইউনিক কেস, যে ও ব্যাচেলর শেষ করে চাকরি কিভাবে পাইলো, এটা একটা মহা মানে রহস্যজনক একটা বিষয়। খুব উঠানামার ভিতরে আপস এন্ড ডাউনস এর মধ্যে গিয়ে মেহেদী আজকে মোটামুটি চায়নাতে আল্লাহ রহমতে সেটেল বলতে গেলে, কাজ বাজ চাকরি বাকরি করতেছে ভালো মতন। আমি একটা লম্বা সময় চায়নাতে আসি, এবং আমার ভার্সিটি, আমি এখন যেখানে মাস্টার্স করতেছি চংচি ইউনিভার্সিটি, ওয়ান অফ দা ফাইনেস্ট ইউনিভার্সিটি, এবং এই বছর ওয়ার্ল্ড র্যাঙ্কিং 200-তে আমার চংচি ইউনিভার্সিটির লোকেশন। গত সপ্তাহে অথবা গত মাসের দিকেই হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং পাবলিশ হয়েছে। তো চংচিং এর আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন 200। সো খুবই ভালো একটা ইউনিভার্সিটি, এবং মানে অসাম, এই ইউনিভার্সিটি কোনো মানে তুলনায় হয় না। আমি আমার যে রেজাল্ট বা আমি যে ক্যাটাগরি স্টুডেন্ট, সেই হিসেবে আমি চংচি ইউনিভার্সিটির চান্স পাইছি, এটা আমার জন্য একটা প্রাউড মুভমেন্ট, বা আমি এটা প্রাউড ফিল করি যে আমি এটা চান্স পাইছি। এবং চান্স পাওয়ার পাশাপাশি আমি মাস্টার্স কইরা ইন্টার্নশিপ নিয়ে চংচিং এর না কইরা আমি এখন সেনজেনে ইন্টার্নশিপ করতেছি। মানে খুবই, এটা একবার ইউনিক। আমার চংচিং ইউনিভার্সিটিতে 500 550 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, বাট আই এম দ্য অনলি ওয়ান ইউনিক স্টুডেন্ট who get the internship in different city and doing internship when he মানে যখন আমি আমার পড়াশোনা করতেছি পাশাপাশি আমি ইন্টার্নশিপও করতেছি। তো সবকিছু মিলাইয়া একটা ইনফরমেটিভ ভিডিও আশা করি আপনাদেরকে দিতে পারবো। আপনারা শুধুমাত্র আমাদের আইডি বা আমাদের পেজ এগুলো ফলো করে রাখবেন, এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, যেটা আমাদের মোটিভেট করে। এবং যে কোনো কোশ্চেন, চায়নার পড়াশোনা রিলেটেড
বিজনেস রিলেটেড, জব রিলেটেড আপনারা আমাদের করতে পারেন। কারণ আমি এবং মেহেদী আমরা আসলে চায়না পড়াশোনা, জব এবং ব্যবসা তিনটার মধ্যে দিয়ে নিজেরা সরাসরি আমরা তিনটার ভিতরে ইনভলভ আছি এবং আমাদের সরাসরি এখানে বাস্তব অভিজ্ঞতা আছে। তো আমরা অনেক কিছু হয়তো অনেক এজেন্ট অনেক কিছু রসালো ভাবে বলে, কিন্তু আমরা রসালো ভাবে বলবো না, আমরা কর্কশ ভাবে বলবো, কিন্তু যেটা এই বলবো জায়গায় সেটা এই একেবারে জায়গায় ভাই অথেন্টিক আমার ভালো ইনফরমেশন। একটা অভিজ্ঞতা আছে, যেটা হইতেছে হ্যাঁ, হ্যাঁ, আমি কিছু স্টুডেন্টদের সাথে কথা বলছি, ঠিক আছে? ওরা মানে এজেন্ট, মানে আমার সাথে কথা বইলে জাস্ট হ্যাঁ, ইনফরমেশন নেওয়ার জন্য কথা বইলে এজেন্টের সাথে কথা বলছে, পরে বলতেছে ভাই মানে এরকম যে আপনি কি চান না আমি চাই না যাই? আমি বলছি, চাও না কেন? তোমার খরচে তুমি যাবা, তুমি পড়াশোনা করবা, এটা তো আমার লাভও নাই ক্ষতিও নাই, আর আমি তো ক্ষতিও তোমার নাই। নিয়ে হ্যাঁ, দিতেছি না। হ্যাঁ, তো বলতেছে যে অমুক একজন লোক এইভাবে এইভাবে বললো, এত সুবিধা এত কিছু। পরে হ্যাঁ, আমি বললাম তুমি নিজে একটু ভাইবা দেখো, তার তো লাভ আছে এই জায়গায়, উনি লাভ যদি আছে। তোমার নিতে পারে, তোমার জাস্ট শুধু ফাইল আটকানো, তুমি তো তখন আর তার থেকে বের হইতে পারবা না। এক হইতেছে কিছু টাকা হুম, দিবে, ফার্স্টে অল্প করে নিলো বা এরম এরম ভাঙ্গা ভাঙ্গা টাকা নিয়ে তোমার এক আটকাবো, আটকানোর পরে তুমি হুম, দেখবা যে থাক এক জায়গায় যেহেতু টাকাটা দিচ্ছি এই জায়গায় অপেক্ষা করি, তো তখন তোমার সময় লস হবো। তখন এমন একটা পর্যায়ে যাব যে তুমি আহ মানে সময় যেহেতু লস হয়েছে ওইটা চিন্তা করে আর তুমি এই জায়গা থেকে আসবাই না। আসবে। কারণ এই জায়গায় কথা হইতেছে সব এজেন্ট আবার এরকম করে না, এই জায়গায় কিছু অথরাইজড এজেন্ট গুলো আছে ভার্সিটি থেকে, না, তারপর আরেকটা এইগুলো মজার আবার বিষয় তোমার, হ্যাঁ তুমি এই কথার পাশাপাশি আরেকটা মজার ইনফরমেশন শেয়ার করি। বাংলাদেশে যত এজেন্ট চায়না নিয়ে কাজ করে তার মধ্যে হয়তো হাতে গোনা 2-4 জন আছে যারা আসলে চায়নাতে পড়াশোনা করছে বা চায়নাতে ছিল, বাকিরা জীবনে কোনোদিন চায়নাতেই আসে নাই, তারা চায়না নিয়ে ব্যবসা করতেছে। তার মানে কি একটা হাস্যকর বিষয়, হম তার হম দেখা গেছে হম চায়না হম সম্পর্কে অভিজ্ঞতাই নাই, যে চায়নাতে তুমি এয়ারপোর্টে নামার পরে সিম কিভাবে কালেকশন করবা, তুমি ইউনিভার্সিটিতে কেমনে রেজিস্ট্রেশন করবা, আনুষঙ্গিক কি আসা বিষয়, এগুলো সম্পর্কে তার কোনো ধারণা নাই, বাস্তব অভিজ্ঞতা নাই, কিন্তু সে তোমার একটা প্রলোভন দেখিয়ে শুধুমাত্র তোমার এডমিশনটা করিয়ে সে টাকাটা নিতে পারলেই তার লাভ। এই জন্য সে হম হম তোমার বিভিন্ন ইভেন কি রকমের ইভেন কি ভুল অনেকে ইনফরমেশন বলে দেয়। যে হইতেছে যাওয়ার পরে 500-600 RMB স্টাইপেন্ড, কিন্তু ওই স্টুডেন্টের রেজাল্টটা হইতেছে মোটামুটি বি ক্যাটাগরি লাস্টের দিকে, সি ক্যাটাগরির দিকে। তো হুম, স্টুডেন্ট কিভাবে এই 500 থেকে 600 RMB স্টাইপেন্ড পায়? ওই তো ফুল ফ্রি পসিবল না। হবে এই না। কথাগুলো হ্যাঁ, হইতেছে নেগেটিভ শোনা গেলেও এগুলো হইতেছে কিন্তু বাস্তবতা, যে বাস্তবতা। হ্যাঁ, মানে নেগেটিভিটি ছড়াইতেছে বা এরকম, আসলে এরকম কোনো কিছু না। অনেকে আছে যে আহ এমএলএ আরিফ আহমেদ ভাই, হ্যাঁ, ওয়ে টু সেনজেন, থ্যাংক, ওয়েলকাম ভাই, ওয়েলকাম টু সেনজেন, আসেন। না, এমএলএ ভাই তো সেনজেনেই। এমএলএ ভাই কি ইয়ে গেছিলেন নাকি, উহানে গেছিলেন? ওয়ানে গেছিল ভাই, ওয়ানে গেছিল, আবার আসতেছে। ভাই তো হাবিবুর রহমান, দুই জায়গায় জব আসসালামু করে আলাইকুম। একসাথে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হাবিব, কেমন আছো? এই যে আমাদের আরিফ ভাই, এমএলএ আরিফ ভাই, ভাইও কিন্তু আমাদের এক্স সিকুইস্টিয়ান, মানে আমাদের ঠিক চংচি হম হম ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তুমি একটা এই মজার যে বিষয় দেখো, 2017, 18, 19, এই যে হাবিবুর রহমান, ও 2018 ব্যাচে। তো মানে মোটামুটি এই যে সোহেল রানা ভাই আসছে, মানে চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির কিন্তু বড় একটা কমিউনিটি এখনো চায়নাতে বিলংস করতেছে। যেমন সেনজেনে আমাদের কিন্তু অনেক এক্স স্টুডেন্ট এখন মানে সাকসেসফুলি চাকরি করতেছে, বিজনেস করতেছে, আমেরিকা পর্যন্ত চলে গেছে আমাদের সিকিউরিটি স্টুডেন্টরা। হাতে গোনা নাই অনেক স্টুডেন্ট যারা আমাদের সিকিউরিটি থেকে ব্যাচেলর শেষ করছে, তারা এখন আমেরিকাতে আছে, মাস্টার্স করতেছে, কেউ চাকরি বাকরি করতেছে, ইউকে তে আছে, নেদারল্যান্ড আছে, এরকম ভুরি ভুরি আছে যারা ভালো ভালো পজিশনে চলে গেছে। সোহেল ভাই, আসসালামু আমাদের আলাইকুম। ওয়ালাইকুম সিকিউরিটি আসসালাম ভাই। আমাদের সিকিউরিটি সবাই মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এইটাই সবচেয়ে আলহামদুলিল্লাহ, মানে শুক্রিয়া আল্লাহর কাছে এটাই, যে যারা পরিচিত ভাই ব্রাদার সবাই একটা ভালো ডিরেকশনের দিকে আছে, যেটা আমাদের যারা পরবর্তী আসবে বা আমরা যারা এখনো হয়তো পাইপলাইনে আছি, আমাদের অনেক মোটিভেশন করে কিন্তু, যে আসলে না, আমার ভার্সিটির এক বড় ভাই ইউকে তে আছে, আমার ভার্সিটির বড় ভাই আমেরিকা আছে, নেদারল্যান্ড আছে, তো আমি কেন পারবো ইভেন না? কি তো ইভেন কি ইভেন কি যারা গ্রাজুয়েশন শেষ করা মানে শেষ করে বা কোভিড এর সময় যারা দেশে চলে গেছিল, তারাও কিন্তু দেশে মোটামুটি ভালো পজিশনে আছে, ভালো ভালো পোস্টে আছে, চায়নার প্রজেক্ট গুলাতে আছে। যেমন আমাদের ওই যে, ব্যাচের কয়েকজন আছে। হ্যাঁ, তারপরে আমাদের দেশের 18 ব্যাচের 2019-এর অনেকেই হম পটুয়াখালী পাওয়ার প্ল্যান্ট, তারপর 18 পায়রা বিদ্যুৎ ব্যাচের কিছু কেন্দ্র, আছে। এগুলোতে কাজ করতেছে। তারপরে অনেকে সাকসেসফুলি কি সাকসেসফুল বিজনেসম্যান আছে। সেটাই, সেটাই, অনেকেই ব্যবসা করতেছে, অনেক ভালো অবস্থায় আছে, মানে আচ্ছা বিষয় ই হচ্ছে করেন জহির সবার ভাই, চেষ্টা। হম, আহ ওই যে বিজনেস বা আরো জব রিলেটেড ইনফরমেশন আছে, আমাদের আসিফ আছে, আসিফ আরো ভালো ইনফরমেশন দিতে পারবো। দেখেন আসিফ মনে হয় লাইভে আছে, ওর একটা রিকোয়েস্ট দেন।
সিপ কি ফ্রি আছে আজকে? হ্যাঁ হ্যাঁ, আমি ওরে মেসেজ করছিলাম, ও ফ্রি আছে, ও বাসায়। আহ, বিষয় হচ্ছে আজকে মোটামুটি 45 মিনিটের মতো হয়ে গেছে, এই জন্য ভাবছি যে আজকে যদি সব ইনফরমেশন দিয়ে দিই তাহলে আসলে সবার না ইনফরমেশন না, গুলা আমরা প্রতিদিন অল্প নিতেও অল্প সুবিধা করে করি, হবে। আর অলমোস্ট 9:30 বাজে গেছে, কালকে আবার অফিস আছে। অফিস আছে, হ্যাঁ অফিস আছে এবং আনুষঙ্গিক অনেক নিজেদেরও ব্যক্তিগত কাজবাজ আছে। সো আশা করি সবাইকে ভালো একটা ইনফরমেশন পাবেন আমাদের ভিডিওটা থেকে। এছাড়াও যদি আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান, জাস্ট কমেন্ট করবেন অথবা সরাসরি মেসেজ করবেন। আমরা ইনশাল্লাহ প্রশ্নের উত্তরগুলো দিব। আর এখন থেকে যেহেতু প্ল্যান করতেছি রেগুলার আমরা লাইভ করার চেষ্টা করব। যদি হম কোনো হম। প্রাকৃতিক বা অন্য কোনো দিক থেকে বাধার সম্মুখীন না হইতে হয় বা কোনো সমস্যার ভিতরে আমরা না থাকি, ইনশাল্লাহ আমরা প্রতিদিনই লাইভ করব। এই লাইভের মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিব এবং আপনাদেরকে আমরা ইভেন সবকিছু ইনফরমেশন ইভেন শেয়ার করব। কি ইভেন কি যারা হইতেছে বিজনেস করতে চান চায়নার সাথে, বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করা থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং করা, এইসব বিষয়ে যদি সব সব ইনফরমেশন সব লাগে সব। সেগুলো আমরা 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 সেগুলো শেয়ার সেটাই করব। সেটাই। শুধু আমরা যে তো পুরো পড়াশোনা বা জব রিলেটেড এগুলা না, সব অ্যান্সারই থাকবে। মানে কারণ হয়তো আমি কোন একটা বিষয়ে জানি না বা জহির ভাই জানা নাই, কিন্তু আমাদের অনেক বড় ভাই বা ফ্রেন্ড বন্ধু বান্ধব অনেকে আছে যে তারা ওই সব বিষয়ে অনেক অভিজ্ঞ। তো যারা যে অভিজ্ঞ। বিষয়গুলো নিয়ে ভালোভাবে জানে, আমরা তাদের দরকার পড়লে ইনভাইট করব। অবশ্যই 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 ইনভাইট করব এবং তাদেরকে নিয়ে আমরা ওইভাবে কথাবার্তা হবে। বিজনেস সম্পর্কে জানতে চাই, সম্পর্কে জানতে ইনশাল্লাহ ভাই আমরা চাচ্ছি। বিজনেস সম্পর্কে পরবর্তী লাইভে ইনশাল্লাহ আলোচনা করব। আর একবারে খুঁটিনাটি বিজনেস আপনাকে সম্পর্কে হাতে ধরে বুঝে শিখানো বিজনেস হবে। সম্পর্কে আপনার, হ্যাঁ, আর তারপরে আপনার নিজস্ব কি কি কোশ্চেন আছে ওই কোশ্চেন গুলা করে রাখতে পারেন, যে বিজনেস সম্পর্কে আপনি আসলে কোন জিনিসগুলো জানতে চান। আসলে লাইভে এইভাবে কিন্তু একদম এ টু জেড ওইভাবে বলা সম্ভব না, কারণ অনেক কিছু থাকে বিজনেসের, যে অনেক কিছু যেগুলা থাকে, আমরা অনেক কিছু কিছু আমরা ঠিকভাবে জানি না, বুঝতে হয়। আবার কিছু আমরা আছে জানি না, আবার কিছু আছে জানি কিন্তু ওই সময় এগুলা মাথায় আসে না। মনে হয় যে হুম, না, এগুলা ইম্পর্টেন্ট না, কিন্তু ওই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই। সো আমরা হচ্ছে কিছুদিনের মধ্যে একটা কমিউনিটি গ্রুপ চালু করতে চাইতেছি হোয়াটসঅ্যাপে। ওই কমিউনিটি গ্রুপে আমরা হয়তো আমাদের যারা কোশ্চেন করতেছেন বা যারা রেসপন্স করতেছেন বা যারা আগ্রহী আছেন চায়না রিলেটেড, তাদেরকে হয়তো আমরা কমিউনিটি গ্রুপে অ্যাড করব বা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা কমিউনিটি তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। যারা আসলে চায়না, চায়না হচ্ছে পৃথিবীর নেক্সট সুপার পাওয়ার। চায়নাতে পৃথিবীর 80% বিজনেস হয়, চায়না থেকে পৃথিবীর সব এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট বের হয়, সবকিছু এখান থেকে হইতেছে। তো আপনি কেন চায়নার সাথে বিজনেস করবেন না, বা আপনি কেন চায়নাতে পড়তে আসবেন না, বা আপনি কেন চায়নাতে জব করবেন না? তো সবকিছু বিষয় নিয়ে আমরা ওইখানে একটা মানে ওয়ার্কশপ বলেন, ওইখানে একটা ভ্যালুয়েবল প্লেস বলেন, যেখানে আমরা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করব এবং আমরা প্রত্যেকটা জিনিস হাতে ধরিয়ে ধরিয়ে আপনাদেরকে শিখাবো যারা আসলে শিখতে আগ্রহী। কারণ আমার 4-5 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, মেয়েদের 3-4 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা আরো নতুন নতুন জিনিস শিখতেছি, আমাদের অনেক ভাই ব্রাদার আছে 8-10 বছরের এক্সপিরিয়েন্স। তো আমরা আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবো। বাংলাদেশের এখন পর্যন্ত হয়তো ওরকম কোনো প্ল্যাটফর্ম নাই যারা আসলে এইভাবে ওয়ান টু ওয়ান বা লাইভ আপনাদের ইনফরমেশন শেয়ার করবে বা আপনাদের এগুলো শিখাবে। যারা আছে ভাই এই ধরনের কোর্স বিক্রেতা বা এই ধরনের ভিডিও প্রমোটার আসলে আমরা চিন্তা করি না। আমরা চাই একটা কমিউনিটি বিল্ড আপ করতে। আমরা চাই যে আমাদের কমিউনিটিতে 10,000 20,000 মানুষ থাকবে বাংলাদেশ থেকে, যারা একসাথে হয়ে কাজ করবে। আমরা চাই না যে এই কোর্সটা আমি 100 জনের বিক্রি করে আমার 10,000 টাকা হবে আমার শেষ, এই ধরনের জিনিস করে ভাই লাভ নাই, এটা কোনো সাস্টেনেবিলিটি নাই। আজকে আছে তো কালকে নাই। কিন্তু আমরা যদি 10,000 না না, মানুষের একটা সেটাই। কমিউনিটি করতে পারি, আমরা 20,000 মানুষের একটা কমিউনিটি করতে পারি, এই 20,000 মানুষ নিজেদের মধ্যে ব্যবসা করলেও ভাই হাজার কোটি টাকার ব্যবসা তৈরি করা যায়। ইনফরমেশন গুলো শেয়ার করা যায়, কে কোন প্রবলেম সলভ করলো, কে কোন প্রবলেম ফেস করলো, এই জিনিসগুলা ব্যাপার স্যাপার আছে, যাতে একজনে প্রবলেমে পড়লেও পরবর্তীতে যাতে বাকি যারা আছে 10 জন বা 100 জন তারা যাতে প্রবলেম গুলা না ফেস করে। সেটাই সেটাই। তো যারা আসলে আমাদের লাইভে দেখলেন এবং যারা আসলে কমেন্টস গুলো করছেন, তাদেরকে সবাইকে অভিনন্দন এবং পরবর্তী লাইভ দেখার জন্য আসলে আপনাদেরকে আগে অগ্রিম ইনভাইটেশন দিয়ে রাখলাম। ইনশাল্লাহ আগামীকালকে আবার আমরা নতুন একটা লাইভ নিয়ে আসবো, নতুন কোনো অতিথি হয়তো আমাদের সাথে থাকবে।
জব বিষয়ক সম্পর্ক বা আরো অনেক কিছু আছে যেগুলা শেয়ার করা যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে, আছে তাহলে ভাই। আজকের